জানো মা, আমার বন্ধু সপ্তম আছে না, ওর একটা বড়লোক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। আর মেয়ের বাপের বাড়ি থেকে আমার বন্ধুকে একটা বড় ফ্ল্যাট আর একটা দামি 4 চাকা গাড়িও দিচ্ছে। তার সাথে যৌতুক হিসেবে অনেক টাকা আর সোনা গহনা তো আছেই। সে কি বলিস রে তুই? তোর বন্ধুর ভাগ্য তাহলে সোনা দিয়ে বাঁধানো যে এরকম বড়লোক পরিবারের বউ পাচ্ছে। সত্যি আজকালকার দিনে 4 চাকা গাড়ি দেওয়া মানে বাপের বাড়ির মন আছে বলতে হবে। তা নয় তো কি। আর আমার বোকা দাদাটাকে দেখো, প্রত্যেকদিন 2 চাকার মোটরসাইকেলে চেপে কষ্ট করতে করতে অফিসে যায়। সত্যি মা, দাদাটাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। কি আর বলবো রে, আমার কপালে জুটেছে মধ্যবিত্ত বাড়ি থেকে আসা একটা বেকার বৌমা। তাই ওর বাবা মোটরসাইকেল দিয়েই যৌতুকের কাজ সেরে দিয়েছে, জামাইকে একটা 4 চাকা গাড়ি পর্যন্ত দিতে পারেনি। ছি। রানী দেবী এবং তার মেয়ে যখন এভাবে নিন্দা সমালোচনা করছিল, তখনই মধুমিতা সেখানে আসে। মধুমিতার কানে সব কথাবার্তা পৌঁছায়। বাপের বাড়ির নামে এরকম নিন্দা শুনে মধুমিতার গা একেবারে জ্বলে ওঠে, কিন্তু সে তার শাশুড়িমা এবং ননদকে কোনো কথা বলতে পারে না। সোফায় বসে বসে যারা এরকম নিন্দা করছে, তার মধ্যে একজন হলো মধুমিতার শাশুড়িমা আর অন্যজন হলো মধুমিতার ননদ। তারা দুজনে মিলে মধুমিতার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। তারা যখন এভাবে নিন্দা করতে ব্যস্ত ছিল, সেই সময় বাইরে থেকে একটা 4 চাকা গাড়ির আওয়াজ তারা শুনতে পায়। ফলে দীপা দরজা খুলে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও আমাদের পাশের বাড়ির যোগেন দাদা কি নিয়ে এসেছে। ও মা, কই গেলে, তাড়াতাড়ি এসো। দীপার গলার আওয়াজ শুনে রানী দেবী বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে পাশের বাড়ির রমনা দেবীর ছেলে যোগেন একটা বড় 4 চাকা গাড়ি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ওই দেখো, এই কদিন আগে যোগেনের সবেমাত্র নতুন বিয়ে হয়েছে, আর তার মধ্যে 4 চাকা গাড়ি পেয়ে গেল। সবাই 4 চাকা গাড়ি পেয়ে যাচ্ছে, আর আমাদের কপালটা দিন দিন পুড়ে যাচ্ছে। এই বলে তারা মা এবং মেয়ে ঘরের ভেতরে ঢুকে আসে। মধুমিতা তখন হাত থেকে ঝাঁটাটা রেখে শাশুড়ি মা এবং ননদের কাছে এসে বলে, মা, বলছি যে একটু আগে আমার মা আমাকে ফোন করেছিল। মায়ের শরীরটা একদম ভালো নেই, আর সামনে আমার ছোট বোন সোনিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই ও মায়ের হাতে হাতে সেরকম কোনো কাজ করতে পারছে না। আমি যদি একটু বাপের বাড়িতে গিয়ে কিছুদিনের জন্য থাকি, তাহলে আমার মায়ের খুব সুবিধা হবে। তোমার বাপ মায়ের ভালো ভালো যৌতুক দেওয়ার ক্ষমতা নেই, আর নাইবা আমার ছেলেকে একটা 4 চাকা গাড়ি দেওয়ার কোনো মুরদ আছে। এখন তুমি বাপের বাড়িতে গিয়ে ওনাদের সেবা করতে চাইছো? আর তুমি এখন বাপের বাড়িতে গেলে আমাদের বাড়িতে 5 মাসকে খাটবে। তোমার মনে নেই তুমি আমাদের বাড়ির চাকরানি হয়ে এসেছো? তাই তোমার এখন বাপের বাড়ি যাওয়া হবে না। দয়া করে তোমরা এরকম ভাবে বলো না। আমার বাবা নিজের সাধ্যমতো যৌতুকে টাকা, গহনা, বাইক সবই দিয়েছে, কিন্তু 4 চাকা গাড়ি দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই। আমার বাবা গাড়ি দেয়নি বলে আমি বাপের বাড়িতে যেতে পারবো না। তোমার মুখে এত বড় বড় কথা শুনতে চাইছি না আমি। যাও রান্নাঘরে গিয়ে রান্না করো। আর হ্যাঁ, দ্বিতীয়বার বাপের বাড়ি যাওয়ার কথা মুখেও আনবে না। এই বলে রানী দেবী এবং তার মেয়ে সেখান থেকে চলে যায়। এই যাত্রায় মধুমিতার আর বাপের বাড়িতে যাওয়া হয় না, তাই সে কষ্টে চোখের জল ফেলতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন মধুমিতা রান্নাঘরে রান্না করছে, এমন সময় তার মা আবার তাকে ফোন করে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মধুমিতা ঘরে এসে তার মায়ের ফোনটা ধরে। তাই মা, সত্যি বলছো বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হয়েছে? সত্যি, এটা তো দারুণ খবর। ও পরীক্ষার আগে অনেক খেটেছে, তাই ওর ফলটা পেয়ে গেছে। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই যাব। আমার বোন প্রথম হয়েছে, আর সেই আনন্দে আমি সামিল হব না এটা হতে পারে? তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই বোনের জন্য মিষ্টি, চকলেট সব নিয়ে যাব। আচ্ছা মা, এখন আমি রাখি তাহলে। এই বলে মধুমিতা ফোন রেখে দেয়। সে আবার তার শাশুড়িমা এবং ননদের কাছে যায় এবং বাপের বাড়িতে যাওয়ার অনুমতি নিতে চায়। মধুমিতার শাশুড়িমা এবং ননদ দুজনেই তখন নিজেদের মুখে ফেসিয়াল করে বসেছিল। মা, আমার বোন উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম হয়েছে, সেই জন্য বোন আর মা আমাকে ভীষণ পরিমাণে ডাকাডাকি করছে। দয়া করে এবার অন্তত আমাকে বাপের বাড়িতে যেতে দিন, না হলে আমার বোনটা খুব কষ্ট পাবে। ওরকম সরকারি পাতি স্কুলে পড়াশোনা করে জেলার মধ্যে প্রথম হওয়াটা কোনো ব্যাপার নয়, তাই নিজের বোনকে নিয়ে বেশি আদিক্ষেতা করতে হবে না। আমার মেয়ে তো প্রাইভেট স্কুলে পড়ে প্রথম হয়েছিল, তখন আমরা কেউ নাচানাচি করিনি। আর এখন তোমার বোন প্রথম হয়েছে বলে তোমাকে বাপের বাড়ি যেতে দেবো তুমি ভাবলে কি করে? মা, ওর পরীক্ষার আগে আমি বাপের বাড়িতে যেতে পারিনি, তাই ও খারাপ মনে করেছে। এখনো যদি আমি বাপের বাড়িতে না যাই, তাহলে মা আর বাবা মনে করবে যে আমি আমার বোনের সাফল্যে খুশি নই। দেখো বৌদি, তোমার এসব নাকি কান্না শুনতে চাই না আমরা।
এখন আমার আর আমার মায়ের মুখ থেকে এই ফেসিয়ালটা তুলে দাও। বাপের বাড়িতে যাওয়ার জন্য এক পা একেবারে সবসময় বাড়ির বাইরে বের করে রাখো, তাই না? তুমি বাপের বাড়িতে চলে গেলে আমাদের সংসার অচল হয়ে যাবে, আর আমি এই বয়স্ক মানুষ রান্না বান্না ঘর মোছার কাজ করতে পারবো না। নিজের আইবুড়ো মেয়েকেও আমি এসব করতে দেব না। বাপের বাড়ি যাওয়ার চিন্তা মাথা থেকে বের করে দাও, এটাই ভালো হবে। এভাবে প্রত্যেকবার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে মধুমিতাকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেয় না। তাদের জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় যে নিজেদের বাড়ির বউকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেওয়া যাবে না। তাই মধুমিতা আর বাপের বাড়িতে যেতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন সোনিয়া অর্থাৎ মধুমিতার বোন নিজের দিদিকে ফোন করে। দিদি, তোর কি ব্যাপার বলতো? সেই কবে আমার রেজাল্ট বেরিয়েছে, আর এখন আমি কলেজে ভর্তি হচ্ছি। তুই সেই কবে বলেছিলি বলতো যে আমার সঙ্গে দেখা করতে আসবি, কিন্তু এতদিনে তোর একদিনের সময় হলো না, বল? তোর রেজাল্টের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। দেখ না, এখনো আমার চোখ দিয়ে আনন্দে জল বের হচ্ছে, কিন্তু সংসারে এত চাপ, তাই আমি তোর কাছে যেতে পারিনি রে বোন। কিন্তু তুই কিছু মনে করিস না, আমি কদিনের মধ্যেই তোর সঙ্গে দেখা করতে যাব। না দিদি, আমার তো তোর কথা বিশ্বাস হচ্ছে না, কারণ আমি তোর গলা শুনে বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে। তোর শাশুড়ি মা ননদ তোর সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে তো? কারণ বিয়ের সময় ওনাদেরকে দেখে আমার তো ঠিক সুবিধার বলে মনে হয়নি। তোর শ্বশুর বাড়িতে তুই ঠিক আছিস তো দিদি? ছি ছি, এসব কথা বলতে নেই। ওরা তো তোর থেকে অনেক বড়, আর আমি শ্বশুর বাড়িতে খুব ভালো আছি রে বোন। সোনিয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় মধুমিতার খেয়াল থাকে না যে সে রান্নাঘরের কড়াই মাংস বসিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই পোড়া মাংসের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ রানী দেবী আর দীপার নাকে গিয়ে পৌঁছায়। তারা সেই মুহূর্তে গরম খুন্তি নিয়ে মধুমিতার ঘরে চলে আসে, আর মধুমিতাকে সোনিয়ার সঙ্গে কথা বলতে দেখে নেয়। রান্নাঘরে মাংস পুড়িয়ে তুমি এখন নিজের বোনের সঙ্গে গল্প করছো, আর তুমি আমাদের নামে কি নিন্দা করছো শুনি? এই বলে রানী দেবী মধুমিতার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা লাউড স্পিকারে দেয়। দিদি, চুপ করে আছিস কেন? সত্যি কথা বল না। তোর শাশুড়ি মার ননদ তোর উপরে অনেক অত্যাচার করে, তাই তো? আর তোকে আমাদের বাড়িতে আসতে দেয় না, যাতে তুই এখানে এসে আমাদেরকে সত্যি কথা বলতে না পারিস। কি রে দিদি, তুই এখনো চুপ করে থাকবি? তুই চিন্তা করিস না দিদি, আমি তোকে তোর শাশুড়ি মার ননদের অত্যাচারের হাত থেকে রক্ষা করব। সোনিয়ার এসব কথা শুনে মধুমিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। কিন্তু এতক্ষণে রানী দেবী এবং দীপা মধুমিতার উপর রেগে আগুন হয়ে যায়। তারা কিছুতেই সোনিয়ার এরকম কথাবার্তা মেনে নিতে পারে না। দেখেছো মা, বৌদি কি সাংঘাতিক! রান্নাঘরে আমার দাদার টাকা খরচা করে নিয়ে আসা মাংস পুড়িয়ে এখন বোনের কাছে আমাদের নামে নিন্দা করছে। একে ভালো করে শিক্ষা দিতেই হবে। রানী দেবী রেগে গিয়ে মধুমিতার চুলের মুঠি পাকিয়ে ধরে আর তাকে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। এতক্ষণে শাশুড়ি মা নিজের সব সীমা ছাড়িয়ে যায়। তার থাপ্পড় মারা কিছুতেই বন্ধ হয় না, তাই মধুমিতার গাল একেবারে থাপ্পড়ের জ্বালে লাল হয়ে ওঠে। আজকে তোকে এমন মার মারবো যাতে তুই তোর বাপের বাড়ির লোকেদের সঙ্গে কোনোদিন কথা বলতে না পারিস। নিজের বোনের কাছে আমাদের নামে খারাপ খারাপ কথা বলা হচ্ছে। আমরা তোকে অত্যাচার করি, আর তোর বোন ভীষণ অসভ্য। তোর মা বাবা তোদেরকে একদম শিক্ষা দিতে পারেনি, সেই কারণে তোর বোন আজকে এত বড় বড় কথা বললো। আপনাদের যা বলার বলুন, কিন্তু আমার বোনকে আর আমার বাপের বাড়ির লোককে কোনো কথা বলবেন না। ওদের কোনো দোষ নেই। আর সত্যিই তো, আপনারা আমাকে কেন বাপের বাড়িতে যেতে দেন না, এটা কি কেউ বুঝতে পারে না? তবে রে, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এই বলে রানী দেবী এবং দীপা দুজনে মিলে মধুমিতাকে ভীষণ মারধর করতে থাকে। আজকে তারা দুজনে মিলে বাড়ির বউকে মেরে একেবারে আধমরা করে দেয়। এতদিন ধরে তারা দুজনেই কোনোদিনও মধুমিতার গায়ে হাত তোলেনি, কিন্তু এখন তারা সেটাও আর বাকি রাখে না। এভাবেই প্রত্যেক দিন তারা বাড়ির বউয়ের উপর ভীষণ পরিমাণে অত্যাচার করতে থাকে। আর মধুমিতার গায়ে, হাত পায়ে, মুখে সব জায়গায় মারের দাগ স্পষ্ট হয়ে ওঠে। এমনকি মধুমিতার স্বামী প্রীতমও কোনো রকমের প্রতিবাদ করে না। তাই মধুমিতার জীবনেও আর দুঃখের শেষ থাকে না। এভাবেই দেখতে দেখতে 3 বছর কাটে, কিন্তু মধুমিতা একদিনের জন্য বাপের বাড়িতে যেতে পারে না। একদিন হঠাৎই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। দীপা দৌড়ে গিয়ে দরজা খোলে, আর সে দেখে যে দরজার বাইরে একজন মহিলা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এ কি অফিসার, আপনি এখানে কি করছেন? আমরা তো আপনাকে ডাকিনি, আর আমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটেনি যে আপনি আমাদের বাড়িতে সকালবেলা এসে উপস্থিত হবেন। আমি কি সব কথা দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই বলবো? আর আমি কখন বলেছি
যে আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটেছে। আমি মধুমিতার সঙ্গে দেখা করতে এসেছি, তাই তাড়াতাড়ি করে মধুমিতাকে ডেকে আনো। এই বলে পুলিশ অফিসার ঘরের ভেতরে ঢুকে আসে। এমন সময় রানী দেবী সেখানে এসে উপস্থিত হয়। পুলিশ অফিসারকে দেখা মাত্রই তার কপালে ঘাম জমতে শুরু করে। অফিসার, আমরা কি কোনো ভুল করেছি? আর আপনি আমাদের বৌমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? ও কি আপনাদেরকে ফোন করে কোনো অভিযোগ করেছে? বাবা, আপনাদের মনে তো দেখছি দারুণ ভয়। আমি আমার দিদির সঙ্গে দেখা করতে চাইছি, আর তার আগে আপনাদেরকে এত কৈফিয়ত দেব কেন? আর আমার দিদি আপনাদের নামে ফোন করে অভিযোগই বা করবে কেন? তার মানে নিশ্চয়ই এখনো আপনারা আমার দিদির উপর অত্যাচার করেন, তাই তো? এমন সময় মধুমিতা ঘর থেকে বেরিয়ে আসে। সে নিজের বোনকে পুলিশ অফিসারের পোশাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। তাই মধুমিতা সোনিয়াকে গিয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। বোন, তুই এসেছিস, আর তোকে এরকম পুলিশ অফিসারের পোশাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তুই আমাদের স্বপ্ন পূরণ করেছিস। তাহলে আজকে আমি খুব খুশি বোন, আজকে আমি খুব খুশি। হ্যাঁ দিদি, আমি তোদের সবার স্বপ্ন পূরণ করেছি, আর আজকে আমি তোকে বাপের বাড়িতে নিয়ে যাব। আর পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে। তুই তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে আয়। মধুমিতা এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সে তাড়াতাড়ি করে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসে, কারণ সে আর নিজের শাশুড়ি এবং ননদের অত্যাচার সহ্য করতে পারে না। রানী দেবী এবং দীপা ভয়ের চোটে তৎক্ষণাৎ নিজেদের সুর পাল্টে নেয়। হ্যাঁ সোনিয়া মা, যাও নিজের দিদিকে নিয়ে বাপের বাড়িতে যাও। কতবার আমি বৌমাকে বলেছি যে বাপের বাড়ি থেকে ঘুরে এসো, কিন্তু আমার কথা বৌমা শোনেই না। কিন্তু আজকে তুমি নিজের দিদিকে নিয়ে যাও, আর ওর যতদিন ইচ্ছে হয় ওখানে থাকতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের সোনার টুকরো বৌমা, আমরা ওকে খুব ভালোবাসি। হে হে। থাক, আর নাটক করতে হবে না। আপনারা যে ওকে কতটা ভালোবাসেন সেটার গায়ে মারের দাগ দেখলেই বোঝা যাচ্ছে। না না, বৌদি তো রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, আর আমরা ওকে মারতে যাব কেন? বৌদি তো খুব ভালো। আমাকে একদম শেখাতে এসো না, কোনটা মারের দাগ আর কোনটা পুড়ে যাওয়ার দাগ আমি খুব ভালো করে বুঝি। আর হ্যাঁ, দিদিকে আমরা শ্বশুর বাড়িতে পাঠাবো না। আর যৌতুকে যেসব জিনিসপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে সব বাড়িতে পাঠিয়ে দেবেন। চল দিদি, এই শয়তানরা যতই বলুক না কেন যে তোকে বাপের বাড়িতে যেতে দেবে না, কিন্তু আমি আজকে তোকে বাপের বাড়িতে নিয়ে যাব। তারপর থানায় গিয়ে দেখবো যে এই বদমাইশগুলোর কি ব্যবস্থা নেওয়া যায়। এই বলে সোনিয়া নিজের দিদিকে নিয়ে অত্যাচারী শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়। মধুমিতা এই যাত্রায় বাপের বাড়িতে এসে নিজের শাশুড়ি মা এবং ননদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়। অন্যদিকে সোনিয়া বদমাইশ রানী দেবী এবং দীপার নামে বধূ নির্যাতনের কেস চাপিয়ে তাদেরকে আচ্ছা মতো শাস্তি দেয়। দীপা, পারমিতা এবং রানী তিন বোন শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস করে। তারা তিন বোন একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসে। ছোটবেলায় তাদের মা মারা যাওয়ায় তাদের বাবা রঞ্জন বাবু এবং বড় দিদি দীপা ছোট দুই বোনকে মানুষ করে। দীপা সবসময় নিজের আনন্দ পরিত্যাগ করে বাকি দুই বোনের খুশি এবং আনন্দের কথা চিন্তা করে। সে নিজে একা প্রতিষ্ঠিত হয়ে অনেক অনেক অর্থ উপার্জন করে। একদিন, কি রে দীপা, দেখতে দেখতে তো তোর 27 বছর হয়ে গেল। আর কতদিন এইভাবে আমাদের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিবি? এইবার অন্তত বিয়ে করে নিজের সংসারটা গুছিয়ে নে। তোর বোনদের তো মানুষ করে দিয়েছিস, আর তো তোর কোনো চিন্তা থাকার কথা নয়। উফ, বিয়ের সময় তো পালিয়ে যাচ্ছে না। ঠিক সময় মতো আমি না চাইলেও আমার বিয়ে হয়ে যাবে। তুমি এসব নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করো না তো বাবা। চুপ কর দিদি, বাবা একেবারে ঠিক কথা বলেছে। এবার তোকে কিন্তু বিয়ে করতেই হবে, কারণ আমরা দুই বোন তোর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তাই আমরা তোর বিয়ে হলে খুব খুব আনন্দ করব। রানী পারমিতার কথা শুনে সেও খুবই খুশি হয়। তারা বড় দিদির জন্য তাদের বাবাকে সম্বন্ধ দেখতে বলে। দীপারও আর কিছু করার থাকে না, কারণ সে কখনো নিজের দুই বোনের অনুরোধ ফেলতে পারে না। সে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। রঞ্জন বাবু দীপার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যে সে তার বড় মেয়ের বিয়ের জন্য একটি ভালো পাত্রের সন্ধান পায়। রোশন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করে। দীপার ফটো দেখে তার ভীষণ পরিমাণে ভালো লাগে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে ফাইনাল হয়ে যায়। ফলে দীপার দুই বোন দিদির বিয়ে নিয়ে খুবই আনন্দ করতে শুরু করে। আরে, তোরা দুই বোন মিলে এমন করছিস যেন পৃথিবীতে আর কারোর দিদির বিয়ে হয়নি। এত আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কি আছে? কি বলছিস কি তুই দিদি?
তোর বিয়ে মানে আমাদের আদরের বড় দিদির বিয়ে। আমি আর রানী তো সব ঠিক করে নিয়েছি। তোর বিয়ের মেনু, তারপর তোর ব্রাইডাল লুক কেমন হবে, এসব সব আমাদের দায়িত্ব। আর হ্যাঁ পারমিতা দি, তুই তাসভির ফটোগ্রাফির সঙ্গে কন্টাক্ট করেছিস তো? 1 মাস আগে থেকে বুক না করলে ওরা কিন্তু ডেট দেবে না। আমাদের দিদি আর জামাইবাবুর প্রি ওয়েডিং ফটোশুটও করাতে হবে। ওই দেখ, ভালো কথা মনে করিয়েছিস। আর শোন, আজকে কিন্তু ক্যাটারিং সার্ভিসের সাথে কথা বলতে হবে। দিদি শোন, তুই অফিস যাওয়ার সময় আমাদের বিমল ক্যাটারিং সার্ভিসের অফিসে ড্রপ করে দিবি, কেমন? নিজের দুই বোনের এমন তৎপরতা দেখে এবং তার প্রতি নিজেদের বোনেদের স্নেহ দেখে দীপার চোখে জল চলে আসে। এই সময় দীপার নিজের মায়ের কথা খুবই মনে পড়ে, কারণ ছোটবেলায় তার মা এভাবেই দীপার খেয়াল রাখতো। এ কি দিদি, বিয়ের আগে তোর চোখে জল কেন? আমরা কিন্তু তোর চোখে জল মানতে পারবো না। তুই শুধু চোখে শসা লাগিয়ে আরাম করবি, বুঝেছিস? এভাবেই দুই বোন তাদের বড় দিদির মন ভালো করার চেষ্টা করে। দীপা অফিস যাওয়ার সময় তার দুই বোনকে ক্যাটারিং সার্ভিসের অফিসে নামিয়ে দিয়ে চলে যায়। তারা বিমল বাবুর সঙ্গে কথা বলে নিজেদের দিদির বিয়ের জন্য রাজশাহী মেনু ঠিক করতে শুরু করে। শুনুন বিমল বাবু, আপনি শুনুন ভালো করে। আমাদের দিদি বাসন্তী পোলাও, মটন কষা খেতে ভীষণ পছন্দ করে, তাই এই দুটো ডিশ কিন্তু মেনুতে রাখা মাস্ট একেবারে। আর শেষ পাতে আম দই আর আম কুলফি রাখবেন, কারণ এখন গরমকাল। আমার দিদি দিনে প্রায় 1 কেজি আম একাই খেয়ে ফেলে। ওর বিয়েতেও যেন আমের দুটো মিষ্টি থাকে। তোমার দিদি খুব ভাগ্যবান যে তোমাদের মতো দুই বোন পেয়েছে, কারণ মেয়ের বিয়ের জন্য যে কাজগুলো তার বাবার করা দরকার সেইগুলো তোমরা দুইজন মিলে করছো। পারমিতা এবং রানী বিমল বাবুর কথা শুনে খুবই খুশি হয়। তারা দিদির বিয়ের জন্য শহরের সবথেকে হাই প্রোফাইল ব্যাংকুয়েট হল বুক করে। এইভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। তারা দীপাকে সঙ্গে করে নিয়ে ব্রাইডাল ফেসিয়াল করাতে চায় এবং নিজেরাও দিদির বিয়ের উপলক্ষে ফেসিয়াল করায়। এভাবেই তারা ভীষণ আনন্দে দিন কাটায়। একদিন ছুটির দিনে দুই বোন মিলে রান্না করে নিজে দিদিকে তার মন পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। তোরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছিস, আমাদের কিন্তু বিয়ের জন্য এখনো ভালো করে শপিং করা হয়নি। আমার বিয়েতে পরার বেনারসি কিনতে হবে। তারপর আমার দুই বোন তো সেই কবে থেকে আশা করে বসে আছে তারা হিরোইনদের মতো লেহেঙ্গা পরবে। তাহলে তোরা দুইজনে যদি লেহেঙ্গা না কিনিস তাহলে কি পরবি তোরা? এই তুই একদম আমার মনের কথা কেড়ে নিলি দিদি। আজকে আমি আর রানী এই কথাটাই ভাবছিলাম। তাহলে আজকে তো বিকেলে আমরা সবাই ফ্রি আছি, চল আজকে শপিংটা সেরে ফেলি। আমাদের জামাইবাবুকেও কিন্তু আমাদের সঙ্গে শপিং করতে যেতে হবে, কারণ জামাইবাবু একেই ভীষণ ব্যস্ত থাকে, সময় পায় না। তাই আজকে রবিবার, আমরা সবাই একসঙ্গে শপিং করব। দীপা তার দুই বোনের কথায় রাজি হয়ে যায়। সে রোশনকে ফোন করে শপিং করতে যাওয়ার কথা জানায়। রোশন নিজের হবু বউ এবং দুই শালীর সঙ্গে শপিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বিকেল হতে না হতেই তিন বোনে রেডি হয়ে শপিং করতে চলে যায়। তারা স্টার মলের সামনে গিয়ে রোশনের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় রোশন একটা সাদা মার্সিডিজ গাড়ি করে সেখানে আসে। তার পরনে ছিল ব্ল্যাক কালারের টি শার্ট এবং জিন্স। তাকে দেখতে একেবারে রাজপুত্রের মতো লাগছিল। নিজের জামাইবাবুর এমন রূপ দেখে দুই বোন কিছুতেই চোখ সরাতে পারে না। ভেরি সরি দীপা, আমি একটু লেট করে ফেলেছি। আমার জন্য তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি জানি। আসলে রাস্তায় যা জ্যাম ছিল, উফ বলার মতো নয়। চলো চলো আমরা শপিং করতে শুরু করে দিই। কি রে, তোরা হা করে কি দেখছিস? চল না, না হলে আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। দিদি তুই কিন্তু খুব লাকি রে। জামাইবাবুকে ফটোতে যত না সুন্দর দেখতে লাগছিল, তার থেকে সামনাসামনি বেশি সুন্দর দেখতে লাগছে। উফ কি হ্যান্ডসাম দেখতে। সত্যি তাই রে দিদি, তুই যেমন ক্যারিয়ারে সাকসেসফুল, তেমনি বিয়ের ক্ষেত্রেও তুই ভালোই বর পেয়েছিস। দীপা এবং রোশন তাদের কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। তারা একসঙ্গে শপিং করতে যায়। রোশন দীপাকে খুব সুন্দর একটা বেনারসি শাড়ি পছন্দ করে দেয়। পারমিতা এবং রানীও নিজের জন্য খুব সুন্দর দুটো লেহেঙ্গা পছন্দ করে, কিন্তু পারমিতার চোখ সবসময় নিজের জামাইবাবুর দিকেই ছিল। এইভাবে তাদের শপিং করা হয়ে গেলে তারা বাড়ির দিকে রওনা দেয়। ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। দীপাও অনেক বেশি পরিমাণে নার্ভাস হতে শুরু করে। বোন, আজকে না আমাকে রোশন
একটা বড় রেস্টুরেন্টে ডেকেছে আর আমাকে খুব সুন্দর করে শাড়ি পরে যেতে বলেছে, কিন্তু আমি কি রঙের শাড়ি পরবো বুঝে উঠতে পারছি না। তোরা একটু হেল্প করে দে না। তুই তুতে রঙের শাড়ি পরে যা, দেখবি জামাইবাবু তোর দিক থেকে আর চোখ ফেরাতেই পারবে না। আর এমনিতেও তোকে তুতে রং পরলে খুব সুন্দর দেখতে লাগে। আর তুই তো ভালো করেই জানিস পারমিতাদের বরাবরই স্টাইল সেন্সটা অনেক বেশি, তাই ও তোকে ঠিক সাজেশনই দিয়েছে। দীপা পারমিতা এবং রানীর কথা মতো তুতে রঙের শাড়ি পরে রোশনের সঙ্গে একটি বড় রেস্টুরেন্টে দেখা করতে যায়। রোশন দীপাকে তুতে রঙের শাড়ি পরা অবস্থায় দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি এই রঙের শাড়ি কেন পরে এসেছো? আমি তুমি অত ভালো শাড়ি কিনে দিলাম, সেগুলো কি পুড়িয়ে ফেলেছো নাকি? আমার কিন্তু মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি এভাবে ওভার রিঅ্যাক্ট করছো কেন? এই রঙের সঙ্গে তোমার সমস্যাটাই বা কি? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি? চুপ করো, আমি আর এই বিষয়ে একটাও তোমার সাথে কথা বলতে চাই না। রোশনের মৃত মায়ের তুতে রং ভীষণ পছন্দের ছিল, আর তার মা যখন পা পিছলে ছাদের উপর থেকে পড়ে যায় তখন সে তুতে রঙেরই শাড়ি পরেছিল। তারপর থেকে রোশন কিছুতেই এই রংটা সহ্য করতে পারত না। দীপার এই কথা শুনে খুবই কষ্ট লাগে। সে রোশনকে সান্ত্বনা দেয় এবং তার মুড ঠিক করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর তারা খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি ফিরে যায়। পারমিতা দীপার মুখে হাসি দেখে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। আমি দিদির বিয়ে ভাঙার জন্য ওকে তুতে রঙের শাড়ি পরে পাঠালাম, তবুও দিদি এরকম হাসতে হাসতে বাড়ি ফিরছে কেন? কি হলো কেসটা? পারমিতা ও রানী যেদিন দীপা এবং রোশনের সঙ্গে শপিং করতে গিয়েছিল সেদিনই দীপা এবং রানী ওয়াশরুমে চলে গেলে পারমিতা রোশনের কাছে এসে বলে, জামাইবাবু, তুমি তো দেখছি শুধু দিদিকে নিয়েই ব্যস্ত আছো, একটু আমাকেও লেহেঙ্গা পছন্দ করে দাও। এই দেখো, এই তুতে কালারের লেহেঙ্গাটা কেমন লাগবে আমার উপর? রোশন সেই সময় তুতে রং দেখে খুব রিয়াক্ট করে এবং পারমিতাকে সেই লেহেঙ্গা নিতে বারণ করে দেয়, কিন্তু সে তার রিয়াক্ট করার কারণ পারমিতাকে জানায় না। এভাবেই পারমিতা রোশনের তুতে রঙের উপর বিতৃষ্ণার কথা জেনে যায়। সে ইচ্ছা করে দীপাকে সেই রঙের শাড়ি পরিয়ে পাঠায় যাতে রোশনের দীপাকে অপছন্দ হয়, কিন্তু দীপা বাড়িতে এসে সব ঘটনা অকপটে তার বোনেদেরকে জানিয়ে দেয়। আই এম সরি দিদি, আমি জানতাম না রে এরকম কিছু হবে। তুই কিছু মনে করিস না। রানী যদি তখন আমার কথায় সায় না দিত তাহলে আমি তোকে অন্য শাড়ি পরতে বলতাম, কিন্তু আমি কি করে বুঝবো? দীপা কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে দীপা এবং রোশনের বিয়ের দিন চলে আসে। পারমিতা অনেক চেষ্টা করেও রোশনের সঙ্গে দীপার বিয়ে আটকাতে পারে না, কিন্তু সে নিজের হিংসার কাছেও হার মানতে চায় না, কারণ সে মনে মনে রোশনকে পছন্দ করে ফেলেছিল এবং সে মনে মনে রোশনকে বিয়ে করার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। বিয়ের দিন রোশনের পাঞ্জাবিতে পারমিতা ইচ্ছা করে শরবত ফেলে দেয়। জামাইবাবু, বিয়ে শুরু হতে এখনো দেরি আছে, তুমি ওপরের রুমে গিয়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে নাও, কেউ বুঝতে পারবে না। আর আমার উপর রাগ করো না প্লিজ। রোশন তার শালীর কথা মতো উপরের রুমে গিয়ে জামা চেঞ্জ করতে থাকে। সে দরজা লক করলেও দরজার লকে সমস্যা থাকায় দরজা বন্ধ হয় না। আর ঠিক সেই সময় পারমিতা ঘরে ঢুকে যায়। সে তার জামাইবাবুকে যে করেই হোক ফাঁসানোর চেষ্টা করে। রোশন তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না, এমনকি সে রোশনের হাত ধরে টানাটানি করে। ইস, তুমি কি করলে পারমিতা? এবার কি হবে? ছি পারমিতা, আমি তুমি আমার বোনের মতো ভাবি, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি দীপাকে কিছুতেই ঠকাবো না। তুমি শুধু আমার দিদির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করলে তুমি বেশি সুখী হবে। ঠিক সেই সময় রানী তার দিদি এবং বাবাকে নিয়ে সেখানে চলে আসে। তারা এরকম দৃশ্য দেখে কিছুতেই সহ্য করতে পারে না। দেখলি তো দিদি, আমি না তোকে বলেছিলাম যে পারমিতা তুই জামাইবাবুর সাথে ঠিক এরকমই কিছু একটা করবে, কিন্তু তুই আমাকে বিশ্বাস করিসনি। এখন দেখ, নিজের চোখেই তুই দেখে নে। আসলে রানী পারমিতাকে ব্যাংকুয়েট হলের একটি দরজার লক ভাঙতে দেখে ফেলেছিল এবং তার মনে তখনই সন্দেহ হয়। তাই সে সবসময় তাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। সে দেখে যে পারমিতা ইচ্ছে করে তার জামাইবাবুর গায়ে আমের শরবত ফেলে দিয়েছে এবং যেই রুমে লক ভাঙা সেই রুমেই তার জামাইবাবুকে জামা চেঞ্জ করার জন্য পাঠায়। তখন রানীর আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে তার বড় দিদিকে গিয়ে সব বলে দেয়, কিন্তু দীপা স্বপ্নেও ভাবে না যে তার নিজের বোন এমন কাজ করতে পারে।
ছি পারমিতা, এই তো কিছুদিন আগেও তুই আমার বিয়ে নিয়ে সব থেকে বেশি খুশি ছিলিস, আর আজকে এমন একটা কাণ্ড কেন ঘটালি বোন? তুই আমাকে বলতে পারতিস যে রোশনকে তোর পছন্দ। বেশ করেছি, কারণ তোর শোক আমি সহ্য করতে পারছিলাম না, আর সেই জন্য সেদিনই আমি তোকে ইচ্ছা করে তুতে রঙের শাড়ি পরতে বাধ্য করেছিলাম, কিন্তু তবুও কাজ হয়নি। আর আজকে যখন নিজের চোখে দেখলি তোর বরের চরিত্র কেমন, তারপরেও তুই এই ছেলেকে বিয়ে করবি? অবশ্যই করবে, কারণ এইখানে উপস্থিত সবাই নিজের চোখে দেখেছে যে অসভ্যতামি আর নোংরামি তুমিই করছো, আমি না। তাই দীপাই আমায় বিয়ে করবে। হ্যাঁ জামাই বাবু, তোমার সাথে দিদির আজকেই বিয়ে হবে, আমি থাকতে কেউ তোমাদের বিয়ে আটকাতে পারবে না। এভাবেই দীপার সঙ্গে রোশনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। পারমিতা নিজের দিদিকে হাসি খুশি দেখে নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার খুব ভুল হয়ে গেছে। তুই ছোটবেলা থেকে আমাদেরকে মায়ের অভাব বুঝতে দিসনি, আর আমার লজ্জা হওয়া উচিত। জামাই বাবু, তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও। সকলে পারমিতাকে ক্ষমা করে দেয়। দুই বোন মিলে আবার নিজের দিদির বিয়েতে খুবই আনন্দ করে। এভাবেই দুই বোন খুব ভালোভাবে নিজের বড় দিদির বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন করে তোলে।